শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শুরু করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়ন অধ্যায়টি। এটি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রায় 2টা প্রশ্ন এবং প্রতি বছর ভর্তি পরীক্ষায় কমপক্ষে 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে। এটা আমরা আজকে প্রথম লেকচার করব, লেকচার 1। এর প্রথম টপিক যদি আমরা আলোচনা করি, ফার্স্ট আলোচনা করব বয়েলের সূত্র। বয়েলের সূত্র বয়েলের সূত্রটা কি তোমরা একটু মনে রাখবা। বয়েল মানে কি বলো দেখি? বয়েল মানে হচ্ছে সিদ্ধ করা। সিদ্ধ করা, সিদ্ধ করতে কি লাগে? তাপমাত্রা লাগে। তাপমাত্রা লাগে, এটা মনে রাখবা। বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির। ওকে, তাহলে বয়েলের সূত্রটা কি বলছে? যে স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আর চাপের ব্যস্তানুপাতিক। এটা তোমরা ফিজিক্সের আদর্শ কিছু শিখছো। বয়েলের সূত্র মনে রাখবা। বয়েল মানে সিদ্ধ করা, সিদ্ধ করতে হবে তাপমাত্রা, এভাবে মনে রাখবা। অর্থাৎ বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। সূত্রটা কি? স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি তাপমাত্রা স্থির থাকে, আমরা যদি ধরে নেই, ধরি আয়তন ভি, চাপ পি, তাহলে বয়েল কি বলছে? যে গ্যাসের আয়তনটা হবে ভি ইজ প্রপোর্শনাল টু চাপের ব্যস্তানুপাতিক 1/p। ওকে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে আমরা সবাই জানি সমানুপাতিক উঠায় গেলে একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকটা হবে ভি ইকুয়াল কে ইন্টু 1/p। এই পিটা ভাগ আছে বসে গুণ করে দাও, তোমরা পাবা পিভি সমান কে। ওকে, তাহলে তুমি যে কোনো গ্যাসের জন্য পিভির গুণফলটা অলওয়েজ কনস্ট্যান্ট পাবা যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে। এখান থেকে গ্রাফটা কিভাবে আসে দেখো, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। গ্রাফটার ক্ষেত্রে একটু চিন্তা করো। এখানে 3 ধরনের গ্রাফ অ্যাডমিশন টেস্টে আসে এবং এমসিকিউতে আসে। 3 ধরনের গ্রাফ। ফার্স্ট, ভির সাথে 1/p। 1/p পুরোটাই কি বলো দেখি? এখানে আমরা সবচেয়ে যে ভুলটা করি, যে বলা আছে ভির সাথে পি সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু খেয়াল করো 1/p, 1/p পুরোটাই কিন্তু সমানুপাতিক। শুধু পিটা ব্যস্তানুপাতিক, বাট 1/pটা সমানুপাতিক। অর্থাৎ ফার্স্ট গ্রাফ একটা আসতে পারে ভি ভার্সেস 1/p। এখানে আমরা পরীক্ষা সবচেয়ে ভুল কাজটা করি। ভির সাথে 1/p পুরোটাই সমানুপাতিক, আর সমানুপাতিক হলে হয় মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তারপর দেখো আরেকটা গ্রাফ আসতে পারে ভি ভার্সেস পি। তাহলে এইটা যদি তুমি চিন্তা করো, ভির সাথে পি সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আর যদি ব্যস্তানুপাতিক হয়, গ্রাফটা হয় কেমন? এইভাবে। আরেকটা গ্রাফ আসতে পারে পিভি ভার্সেস ভি বা পি, যে কোনোটা থাকতে পারে। খেয়াল করো, আমরা পিভির যে কোনো মান গুণ করি না কেন, সবসময় কি পাবো? কনস্ট্যান্ট ভ্যালু। অর্থাৎ যখনই পিভি থাকবে তখনই মনে রাখবো এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এই 3 ধরনের গ্রাফের বাইরে কোনো গ্রাফ পরীক্ষা আসে নাই, আসবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখানে দেখো, আমরা যদি সূত্রটাকে একটু মডিফাই করি, তাহলে আমি যদি ধরে নেই একাধিক গ্যাসের ক্ষেত্রে চাপ আর তাপমাত্রার ক্ষেত্রে, তাহলে পিভি সমান কে। তাহলে আমরা কি লিখতে পারি? P1 V1 সমান কে, P2 V2 সমান কে, P3 V3ও সমান কে। কারণ স্থির তাপমাত্রায় যে কোনো চাপ আর আয়তন গুণ করলে কে পাবো? অর্থাৎ যে কোনোর জন্য সবগুলোই সমান। তাহলে আমরা সব করে কি লিখতে পারি? P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান কে। যে কোনো আসুক সবগুলো সমান কে। অর্থাৎ এখান থেকে আমরা সূত্র তৈরি করতে পারি P1 V1 সমান P2 V2। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আমরা আজকে আলোচনা করব বয়েলের সূত্রের কিছু ম্যাথ। আমরা আগের ক্লাসে বয়েলের সূত্র শিখেছিলাম, এর বিভিন্ন ধরনের গ্রাফ দেখেছিলাম এবং এর সূত্রের প্রমাণ দেখেছিলাম। আজকে আমরা শুরু করব বয়েলের সূত্রের বিভিন্ন ধরনের ম্যাথ। তাহলে দেখো, প্রথম একটা ম্যাথ বলা আছে যে 1 atm চাপে কোনো গ্যাসের আয়তন 4 লিটার, চাপ 3 গুণ করলে আয়তন কত হবে? একদম একটা বেসিক লেভেলের ম্যাথ। তাহলে কি কি দেওয়া আছে আগে তোমরা এটা লিখবা। প্রথম যেটা দেওয়া আছে 1 atm চাপ, এটা ধরে নিবা P1। P1 সমান 1 atm। আয়তন যেটা দেওয়া আছে লিখবা V1 4 লিটার। P2 কত হবে?
বলা আছে চাপ 3 গুণ করলে, চাপ 3 গুণ করলে আবার আগেরটা ছিল 1, এখন তার সাথে 3 গুণ হবে, তাহলে কার 3 গুণ? P1 এর 3 গুণ, তার মানে 1 × 3, দ্যাট মিনস 3 ATM। তাই সে আয়তন V2 ইকুয়াল হয়। ওকে, তাহলে দেখো আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি উই নো P1 V1 সমান P2 V2, অতএব V2 ইকুয়াল P1 V1 ডিভাইডেড বাই P2। P1 এর মান 1, V1 এর মান 4 ডিভাইডেড বাই P2 এর মান 3, মানে V2 এর মান কত আসতেছে? 4/3, 4/3, 1.33, 1.33 লিটার। ওকে, তাহলে আমাদের কি যে তথ্যগুলো দেওয়া আছে লিখলাম, চাইছে V2, এটা খুব সহজে বের করে ফেললাম। এরপরে দেখো আরেকটা ম্যাথ আসছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা বইয়ে আসছিল, খুব একটা সোজা এবং ইম্পর্টেন্ট ম্যাথ। বলা আছে 1 ATM চাপে কিছু মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন 200 মিলি। বলছে চাপ দ্বিগুণ করলে আয়তন 105 মিলি হয়, মার্বেলের আয়তন কত? দেখো বলা আছে 1 ATM চাপে কিছু মার্বেল সহ গ্যাসের আয়তন 200 মিলি। তাহলে চাপ দ্বিগুণ করছি, ওই মার্বেল সহ গ্যাসকেই দ্বিগুণ করব, তাহলে চাপ দ্বিগুণ করলে আয়তন হয় 105 মিলি। তাহলে মার্বেলের আয়তন কত? মনে রাখবা যে এই চার্লস আর বয়েলের সূত্র শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই, আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। চার্লস আর বয়েলের সূত্র শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। সো এইখানে আমরা কখনোই মার্বেলের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করব না। তাহলে ফার্স্ট কিভাবে সলভ করব? আমরা ধরে নেব, যেহেতু বলছে মার্বেলের আয়তন, তাহলে ধরি মার্বেলের আয়তন, মার্বেলের আয়তন এক্স। ওকে, তাহলে দেখো বলা আছে 1 ATM চাপে, তার মানে এই চাপটা হচ্ছে P1, তুমি ধরে নাও এটা P1 হচ্ছে 1 ATM। কিছু মার্বেল সহ কোনো গ্যাসের আয়তন, মার্বেল সহ গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের আয়তন আমি যদি ধরে নিই V1, গ্যাসের আয়তন যদি V1 হয়, তাহলে গ্যাসের আয়তন মানে V1 প্লাস মার্বেলের আয়তন এক্স। দেখো এটা বলা আছে কিছু মার্বেল সহ গ্যাসের আয়তন, অর্থাৎ মার্বেল সহ গ্যাসের আয়তন, মার্বেলের আয়তন যদি V1 এক্স হয় আর গ্যাসের আয়তন যদি V1 হয়, তাহলে V1 প্লাস এক্স, এই পুরা ভ্যালুটা দেওয়া আছে 200 মিলি। ওকে, এখন বলা চাপ দ্বিগুণ করব, চাপ দ্বিগুণ করব, P2 হবে কি 2P1, 2 × 1, দ্যাট মিনস 2 ATM। বলা আছে আয়তন 105 মিলি হয়। একটু খেয়াল করো, আয়তন 105 মিলি হয়। আয়তন 105 মিলি মানে কি? মার্বেল শহরেই আয়তন, বুঝছো? তাহলে মার্বেলের আয়তন, এখন দেখো সূত্রগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসের ক্ষেত্রে। মার্বেল কঠিন পদার্থ, এক্ষেত্রে চাপ প্রয়োগ করলে আয়তন চেঞ্জ হবে না। সো আমরা লিখতে পারি এখানে V2, তাহলে চাপ দ্বিগুণ করার পর গ্যাসের আয়তন হলো V2, আর মার্বেলের আয়তন এক্স, এক্সই থাকবে, কঠিন পদার্থের কোনো চেঞ্জ হবে না। V2 প্লাস এক্স ইকুয়াল 105 মিলি, 105 মিলি। খেয়াল করো বয়েলের সূত্র আমরা কি জানি? P1 V1 সমান P2 V2, তাহলে আমাদের লাগবে এক্স এর মান, কিন্তু এটা তো V1 ও না, এখান থেকে কি আমরা লিখতে পারি না? দেখো তো এখান থেকে কাটছাট করে V1 সমান 200 মাইনাস এক্স, এটা থেকে আমরা লিখি V2 সমান 105 মাইনাস এক্স, বুঝছো? দেন এই V1 এর V2 এর ভ্যালুগুলো বসাই দেব। P1 এর মান 1, V1 এর মান হচ্ছে 200 মাইনাস এক্স ইকুয়াল P2 এর মান হচ্ছে 2, V2 এর মান 105 মাইনাস এক্স। তাহলে গুণ করে দাও এখানে 200 মাইনাস এক্স ইকুয়াল 210 মাইনাস 2x, বা 200 মাইনাস 210 মাইনাস 2x প্লাস এক্স, তাহলে মাইনাস 10 ইকুয়াল মাইনাস এক্স, অতএব x ইকুয়াল টু 10 মিলি, অর্থাৎ মার্বেলের আয়তন 10 মিলি। এই জায়গাটা ভুল করিও না, মার্বেলের আয়তন, মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 200 মিলি। তাহলে মার্বেলের আয়তন যদি x ধরি, তাহলে গ্যাসের আয়তন প্রাথমিক V1, তাহলে V1 প্লাস এক্স 200 মিলি। যখন আমরা চাপ দ্বিগুণ করছি, গ্যাসের আয়তন ধরলাম V2, তাহলে V2 প্লাস এক্স 105। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা বয়েলের সূত্রের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, এই ম্যাথটা বইয়ে আসছিল, প্রবলেম নাম্বার 3 হচ্ছে 1.8 ATM সাথে কোনো বেলুনের 2 মিটার কিউব আয়তনের হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে।
গ্যাসের এই আয়তনটা বেলুনের সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। কত চাপে বেলুনটি ফেটে যায়? দেখো, খুব একটা সিম্পল প্রবলেম। 1.8 ATM চাপে কোনো বেলুনের 2 মিটার কিউব আয়তনের হাইড্রোজেন গ্যাস আছে। ওকে, তাহলে আমরা একটু তথ্যগুলো লিখে ফেলি। তাহলে প্রাথমিক যে চাপ আছে ওটা P1টা হচ্ছে 1.8 ATM। কতটুকু গ্যাস আছে? V1 আছে 2 মিটার কিউব। আচ্ছা, গ্যাসের এই আয়তনটা, এই 2 মিটার কিউব আয়তনটা, এই 2 মিটার কিউব আয়তনটা বলছে বেলুনের সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। বোঝো এই জায়গাটা, এই যে 2 মিটার কিউব আয়তনটা, 2 মিটার কিউব আয়তনটা হচ্ছে বেলুনের সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। বলছে বেলুনটি কত চাপে ফেটে যাবে, তাহলে আমাকে বের করতে হবে P2 ইকুয়াল হোয়াট। তাহলে V2টা লাগবে আমাদের। V2টা কত হবে? এই তথ্য থেকে V2টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো, গ্যাসের এই আয়তন মানে এই 2 মিটার কিউব আয়তনটাই, 2 মিটার কিউব আয়তনটাই হচ্ছে সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ না? সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না, দেখো তো, যে সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ মানে কি? এই আয়তনটা, এই 2 মিটার কিউব আয়তনটা মানে V1টা হবে সর্বোচ্চ প্রসারণ। সর্বোচ্চ প্রসারণ মানে যখন ফেটে যাবে, ধরলাম V2 তে ফেটে যায়, V2 এর 9/10 অংশ। এই জায়গাটা কি বুঝছো? V1টা কত হবে, V2টা কত হবে? গ্যাসের এই আয়তন, এই 2 মিটার কিউব আয়তনটা সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। তাহলে V1 2 মিটার কিউবটা হচ্ছে V1, তাহলে V1 হচ্ছে 2 মিটার কিউব, তাহলে V1টা হবে সর্বোচ্চ প্রসারণ। সর্বোচ্চ প্রসারণ দিলাম V2, V2 এর 9/10 অংশ। বুঝছো? এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, এই 2 মিটার কিউব আয়তনটা, 2 মিটার কিউব আয়তনটাই, এই আয়তনটাই হচ্ছে মোট প্রসারণের সর্বোচ্চ প্রসারণ মানে কি? এর চেয়ে বেশি প্রসারণ ফেটে যাবে, ওই প্রসারণের 9/10 অংশ। তাহলে যেটা আপনার যে চাপে ফাটবে সেটা তো P2, ওই আয়তনটা কত? তাহলে এই যে V1 যেটা আছে 2 মিটার কিউব, এই 2 মিটার কিউবটা হবে V2 এর 9/10 অংশ, মানে সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। অর্থাৎ যদি না বোঝো এটা তুমি এভাবে লিখতে পারো, 2 মিটার কিউবটা হবে সর্বোচ্চ প্রসারণ, সর্বোচ্চ প্রসারণের 9/10 অংশ। সর্বোচ্চ প্রসারণ কি? সর্বোচ্চ প্রসারণের বেশি হলে ফেটে যাবে, তাহলে আমি V2 ধরলাম। এটাই করছে আমার 2 ইকুয়াল V2 ইন্টু 9/10। তাহলে V2টা আসবে 2 ইন্টু 10/9, দ্যাট মিনস 20/9, 2.22, 2.22 মিটার কিউব। তাহলে আমরা সূত্র বসাই। তাহলে সূত্র কি ছিল? P1 V1 সমান P2 V2, বা P2 ইকুয়াল P1 V1 বাই V2। P1 এর মান বসাও 1.8, V1 এর মান 2, V2 এর মান 2.22। অতএব P2 ইকুয়াল 1.8 1.8 into 2 divided by 2.22. Final answer is 1.622 ATM। অর্থাৎ 1.622 ATM চাপেই বেলুনটা ফেটে যাবে। বুঝতে পারছো? 1.622 চাপেই বেলুনটা ফেটে যাবে। আমরা বয়লের সূত্রের আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। দেখো, এইটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা একটা ভুল করবে। সো এইটা একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। বলা আছে একটি সিলিন্ডারে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। উক্ত গ্যাস দ্বারা 2 ATM চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন পূর্ণ করা যাবে? ওকে, দেখো বলা আছে একটি সিলিন্ডারে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। উক্ত গ্যাস দ্বারা 2 ATM চাপে 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন পূর্ণ করা যাবে? তাহলে খেয়াল করো, একটা সিলিন্ডারে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। আচ্ছা, আমরা বেলুনটা কত চাপে পূরণ করতেছি বলতো? 2 ATM চাপে, কারণ 10 ATM চাপ তো বেলুন সহ্য করতে পারবে না, 2 ATM চাপে। তাহলে আমরা এখন চিন্তা করব যে এই যে 10 ATM চাপে 50 লিটার গ্যাস, এই গ্যাসটা 2 ATM চাপে কত লিটার হয়? এই দিয়ে আমাদের মেইন ম্যাথটা। কেন 2 ATM চাপে বের করবো? কারণ দেখো কোশ্চেনে বলা আছে 2 ATM চাপে 2 লিটার আয়তন। তাহলে 2 ATM চাপের আমি বেলুন পুরাবো, 10 ATM চাপে বেলুন পুরাবো না। এই জন্য 10 ATM চাপের 50 লিটার গ্যাসটা 2 ATM চাপে কত লিটার হয় আগে এটা দেখবো। ওকে, ফার্স্ট লিখে ফেলো। P1 হচ্ছে আমাদের
10 এটিএম, V1 হচ্ছে 50 লিটার, P2 হচ্ছে 2 এটিএম, V2টা বের করব। কেন V2 বের করব? এই আয়তন নিলাম না কেন? কারণ আমাদের কোশ্চেনে বলা আছে 50 লিটার যে আয়তনটা 10 এটিএম চাপে, আর বেলুন পূরণ করবো 2 এটিএম চাপে। তাহলে 2 এটিএম চাপে ওই গ্যাসের আয়তনটা কত হতে পারে এটাকে বের করি। তাহলে বয়লের সূত্র আমরা কি জানি? উই নো P1 V1 সমান P2 V2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো P1 V1 সমান P2 V2, V2টা বের করে ফেলি। V2 ইকুয়াল P1 V1 ডিভাইডেড বাই P2। তাহলে P1 এর মান বসাও, 10 ইন্টু 50 ডিভাইডেড বাই P2 এর মান 2, তাহলে 500 বাই 2, 250 লিটার। অর্থাৎ এই 10 এটিএম চাপে 50 লিটার গ্যাসটা দ্বারা 2 এটিএম চাপের আমি 250 লিটারের কাজ করতে পারবো। ঠিক আছে? তাহলে 2 এটিএম চাপে এই 50 লিটার গ্যাসের আয়তন হবে 250 লিটার। এটি নিয়ে আমরা এখন কাজ করবো। দেখো এখন কি করতে পারি আমরা, দেখো প্রত্যেকটা বেলুনের দেখো চাপ পাইছি আমরা, বেলুনের 2 এটিএম চাপে আয়তন হয় 250 লিটার। এখন 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুন, তার মানে একটা বেলুন কত লিটার গ্যাস খাবে? 2 লিটার। 2 এটিএম চাপ, কিন্তু আমরা 2 এটিএম চাপে আয়তনটা পাইছি, সো চাপ নিয়ে এখানে প্যারা নাই। তাহলে 2 লিটার দ্বারা পূর্ণ করা যাবে একটি বেলুন, এটা লিখবো আমরা। 2 লিটার দ্বারা পূর্ণ করা যাবে একটি বেলুন। অতএব 250 লিটার দ্বারা পূর্ণ করা যাবে 250 ভাগ 2, 125টি বেলুন। বুঝছো? এই সবাই বুঝছো তোমার পিছনে? ক্লিয়ার তো? কিন্তু ম্যাথটা আমাদের হয় নাই। দেখো পরীক্ষা আমরা এই ভুলটা করবো, ভুলটা করা যাবে না। এই জায়গাটা ভুলেছে আমার। দেখো তুমি কি সিলিন্ডারের সব গ্যাস বের করতে পারবা? কোশ্চেনে যদি বলা থাকে ধরে নাও সিলিন্ডারের সব গ্যাস বের করা সম্ভব, সেক্ষেত্রে 125 হবে অ্যান্সার। যদি বলা থাকে সিলিন্ডারের সব গ্যাস বের করা সম্ভব, তাহলে 125 হবে অ্যান্সার। কিন্তু যদি সব গ্যাস বের করতে না পারো, সিলিন্ডারের যে আয়তন ওই আয়তনের গ্যাস ওর মাঝে থাকবে, না থাকলেও চুমড়ে যাবে। তার মানে সিলিন্ডারের আয়তন 50 লিটার, এই 50 লিটার গ্যাস ওর মাঝে সব সময় থাকবে। বুঝছো? তাহলে আমাদের কার্যকর বেলুন ফোলাতে পারবো কতটুকু গ্যাস দিয়ে? বেলুন ফোলাতে পারবো কতটুকু গ্যাস দিয়ে? 250, আর ওর আয়তনের সমপরিমাণ গ্যাস ভিতরে থাকবে 200 লিটার দিয়ে। ওকে, এখন তুমি করতে পারো। অতএব 2 লিটার দ্বারা পূরণ করা যায় একটি, অতএব 200 লিটার দ্বারা পূরণ করা যায় 200 ভাগ 2 সমান 100টি বেলুন। এইটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই বুঝছো? পিছনে সবাই বুঝছো? ওকে, ঠিক আছে। এখন শিখবো বয়লের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের সমীকরণ। ওকে, তাহলে আমাদের বয়লের ফাইনাল সূত্রটা কি ছিল বলো দেখি? ফাইনাল টার্মটা ছিল P1 V1 সমান P2 V2। ওকে, তোমরা সেই বাচ্চাকালে সবাই পড়ছো রো সমান এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। এটা তোমরা এসএসসি থেকেই জানো সবাই। এই ঘনত্বটাকে রোধ না দিয়ে এখানে আমাদের প্রকাশ করবো ডি দ্বারা। ডি ইকুয়াল এম বাই ভি। তাহলে এখান থেকে আমরা ভি সমান কি লিখতে পারি বলো দেখি? এম বাই ডি। এম বাই ডি। ওকে, তাহলে খেয়াল করো এখানে আমাদের P1 আছে, তাহলে V1 এর জায়গায় কি লিখতে পারবো? ভি সমান এম বাই ডি, M1 বাই D1। P2, V2 সমান কি লিখতে পারবো? M2 বাই D2। একটু মনোযোগ দাও। কোনো বস্তুর কি ভর কখনো চেঞ্জ হয়? ভর কখনো চেঞ্জ হয়? ভর কখনোই চেঞ্জ হয় না। ভর চেঞ্জ হয় না, তার মানে কি M1 আর M2 দুটাই হবে সমান। M1 আর M2 দুটাই সমান, বুঝছো? কারণ ভর কখনোই চেঞ্জ হবে না। অর্থাৎ V1 সমান M বাই D1, V2 সমান M বাই D2। এই M আর M কাইট থাকতেছে P1 বাই D1 সমান P2 বাই D2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা ম্যাথ করার জন্য সূত্রটা লাগবে। ওকে, P1 বাই D1 সমান P2 বাই D2। এখান থেকে আমরা একটু আরো সম্পর্ক তৈরি করতে পারি। দেখো আমরা তো জানি P1 V1 সমান P2 V2 সমান ডট 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 সমান কি? সবগুলো সমান কে? এখানে লিখো তুমি P1 বাই D1 সমান
P2/D2 সমান P3/D3 সবগুলো সমান কি কে, অর্থাৎ P/D সমান ওকে, এখান থেকে কি লিখতে পারি P = KD, অর্থাৎ P is proportional to D সমানুপাতিক ধ্রুবকটাকে গ্রাফটা কিভাবে হবে PD, যেহেতু সমানুপাতিক গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এটা একটু খ নাম্বারের জন্য এমসিকিউর জন্য ছোটখাটো যদি ম্যাথ আসে তার জন্য তোমরা শিখে রাখো, বুঝছো? ওকে।